আসসালামু আলাইকুম বন্ধুরা, অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আর দেরি না করে শুরু করা যাক আমার প্রথম গল্প, যে গল্পের নাম অসংশোধিত ভুল। ইরা এখন অ্যানা আন্টির বাসায় বসে আছে। অ্যানা আন্টি এক প্রকার জোর করে তাকে তার বাসায় নিয়ে এসেছে। অ্যানা আন্টি ইরার জন্য কফি তৈরি করে নিয়ে আসলো। এরপর দুইজনে হল রুমে পাশাপাশি বসলো। সেই সময় ইরাকে এমন অবস্থায় দেখে অ্যানা আন্টি তাকে শান্ত করার জন্য এক জোর করে তার বাসায় নিয়ে আসে। কিন্তু ইরার চেহারায় এখনো ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। অ্যানা আন্টি ইরাকে জিজ্ঞেস করল, ইরা, কি হয়েছে? যদি এতই ভয় পাও তাহলে অফিস থেকে এত রাতে বাড়ি কেন আসো? তোমার ভয় এখনো কাটেনি, তা তোমার চেহারা থেকেই বোঝা যাচ্ছে। কি হয়েছে? কি দেখেছো তুমি? অ্যানা আন্টির এরকম কথায় ইরা একটু হকচকিয়ে গেল। এর মানে কি অ্যানা আন্টি কিছু একটা আন্দাজ করতে পেরেছে? তবুও ইরা কিছু বলল না। উল্টা অ্যানা আন্টিকেই জিজ্ঞেস করলো, আন্টি, আপনি এত রাত অবধি জেগে আছেন কেন? এখনো পর্যন্ত ঘুমোতে যাননি? অ্যানা আন্টি ইরার এরকম পাল্টা প্রশ্নে কিছুটা হেসে দেয় এবং বলে, আমাকে এড়িয়ে যাচ্ছ ইরা? লাভ নেই। শোনো, তোমার বয়সী আমারও একটি মেয়ে আছে। কাজের সুবাদে সেও অফিস থেকে দেরি করে বাসায় ফেরে। কর্মস্থল দূরে হওয়ায় এর জন্য এমন হয় আর কি। তার জন্যই আমি এত রাত অবধি জেগে আছি। যে কোনো সময় সে এসে পড়তে পারে। এখন তুমি কি বলবে যে কি হয়েছে? দেখো, আমি জানি যে তুমি কিছু একটা দেখেছো, তা আমি আন্দাজ করতে পেরেছি। তোমার মধ্যে এখনো ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। তুমি এখনো স্বাভাবিক হওনি। তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারো তোমার সমস্যা। হয়তো আমার কাছে এর সমাধান থাকতেও পারে। তা হতে পারে যদি তুমি বলতে চাও। ইরা অ্যানা আন্টির কথায় কিছুটা আশ্বাস খুঁজে পায় এবং সে বলতে শুরু করে। অ্যানা আন্টিকে ইরা সে রাতে তার সাথে ঘটে যাওয়া সেই অস্বাভাবিক ঘটনার কথা বলল এবং তার অতীত স্মৃতির কথাও বলতে শুরু করল। এখান থেকে ঘটনা চলে গেল ফ্ল্যাশব্যাকে 10 বছর পেছনে। সেই সময় ইরা ছিল একজন ভার্সিটি স্টুডেন্ট। শহরের নামকরা একটি প্রাইভেট ভার্সিটিতে সে পড়াশোনা করত। সেই সময় ইরার একটি গ্রুপ সার্কেল ছিল, 2 জন বন্ধু এবং 1 জন বান্ধবী এবং ইরা নিজে। তার এই গ্রুপ সার্কেল মিলেই তারা বেস্ট ফ্রেন্ড ছিল। তার 2 জন বন্ধুর নাম ছিল নিলয় ও আসিফ, আর 1 জন বান্ধবীর নাম ছিল মেরি। বাস এদেরকে নিয়েই তার গ্রুপ সার্কেল ছিল ভার্সিটিতে। কিন্তু ইরা এখন যেমন বর্তমানে নর্ম ও কোমল স্বভাবের, সে সময় ভার্সিটি পড়ুয়াকালীন সে তেমন স্বভাবের ছিল না। সে ছিল সে সময় উচ্ছৃঙ্খল জীবনযাপন ও অনেকটা বদমেজাজি টাইপের। বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান যেমন হয় ঠিক তেমনই। নতুন স্টুডেন্টদের র্যাগিং করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা, টিচারদের সাথেও খারাপ ব্যবহার করা এবং তার সাথে উচ্ছৃঙ্খল জীবনযাপন তো আছেই। এগুলোই ছিল তার সে সময়ের স্বভাব। এবং তার 3 বন্ধুও ঠিক তেমনই ছিল, কারণ তারাও ছিল
বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। সেই একই ভার্সিটিতে অভয়ও পড়াশোনা করত। অভয় হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার বাবা তবুও তাকে একটি প্রাইভেট ভার্সিটিতে পড়াচ্ছে একটি উন্নত জীবনের আশায়। যাই হোক, অভয়ের সাথে ইরার প্রথম দেখা এই ভার্সিটিতে। অভয় কিন্তু সবই জানে ইরার ব্যাপারে, যে ইরা কেমন স্বভাবের, কিন্তু তার এই সব খারাপ গুণাবলী থাকা সত্ত্বেও সে তাকে পছন্দ করে ফেলে। ইরা যেখানে যেখানে যেত, অভয়ও তাকে সেখানে সেখানে ফলো করত। এটা ইরা প্রথম প্রথম না বুঝতে পারলেও তার বন্ধুরা নিলয় ও আসিফ ঠিকই সেটা আঁচ করতে পারে। তাই তো একদিন ভার্সিটিতে তারা ওকে ধরে বেধম মারধর করে এবং ইরার সামনে নিয়ে আসে এবং বলে যে সে তাকে কেন ফলো করছে সব জায়গায়। তখন অভয় সাহস করে ইরার সামনে তার প্রেমের প্রস্তাব দেয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এতে কোনোই লাভ হয় না, কারণ সে সময় ইরা তার স্বাধীনতা ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের প্রতি বেশি ঝুঁকেছিল। তার ভালোবাসা ছিল ওটাই। তাই সে উল্টো অভয়কে তার স্ট্যাটাস, তার চেহারার ধরন এগুলো নিয়ে অনেক অপমান করে ও বিদ্রূপ করে, আর তার বন্ধুদের সামনে তাকে বেধম মারও লাগায়। কিন্তু এরপরও অভয় একটা টু শব্দও করেনি। সে উল্টে সব কিছু মেনে নেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু একদিন অভয় ইরাকে ফলো করতে করতে সে জায়গায় চলে যায় যে জায়গায় তার যাওয়া মোটে উচিত ছিল না। ভুল সময় ভুল জায়গায় সে ইরাকে ফলো করতে করতে চলে আসে। অবশ্য ইরা প্রথমে তা বুঝতে পারেনি। ইরা ও তার বন্ধুরা ভার্সিটি ক্লাস শেষে বা ভার্সিটির ক্লাস বাঙ্ক করে সবসময় একটা জায়গায় আড্ডা দিত, একটা পুরোনো একটা পরিত্যক্ত বাড়িতে। সে বাড়িতেই অভয় ফলো করতে করতে চলে আসে। কিন্তু অভয় এরপর যা দেখে তা দেখার জন্য সে মোটেই রেডি ছিল না। সে দেখে ইরা ও তার বন্ধুরা ড্রাগস ব্যবসা শুরু করেছে। এরকম অসামাজিক কার্যকলাপে ইরা যে জড়িত থাকতে পারে তা অভয় মোটেই বিশ্বাস করতে পারেনি। কিন্তু ইরা তাকে দেখে ফেলে এবং তাকে সাইডে নিয়ে গিয়ে অনেক রকমের বোঝায় এবং বলে যে ভার্সিটিতে এগুলো যাতে না বলে এবং প্রিন্সিপালকেও যাতে এরকম কিছু না বলে, তাহলে সে উল্টো মার খাবে। এরকম অনেক ধরনের হুমকি দিয়ে সে সময় অভয়কে পাঠিয়ে দেয়। কিন্তু অভয় কোনো রকমেরও টু শব্দ করেনি, কারণ সে এতই ইরাকে পছন্দ করত যে তার এই খারাপ গুণাবলীর কথা জানার পরও সে কিছুই বলেনি কাউকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে কিছুদিন পরেই অভয়কে তার প্রাণ দিতে হয়। এসবের মাঝেই ইরা যখনই একা থাকতো ভার্সিটিতে, তখনই অভয় তার সামনে এসে সে যে বসে আছে একা একা এই গানটা গাইতো এবং ইরা এটাতে অনেক বিরক্ত হতো। এত র্যাগিং বুলিং করার পরও অভয় থামতো না। তার এমনই নেশা হয়ে গিয়েছিল ইরার প্রতি। সে যেসব জায়গায় যেত, অভয়ও সেসব জায়গায় যেয়ে দাঁড়িয়ে থাকত। এমনই এক মুহূর্তে ইরা তার প্রতি একটু একটু করে দুর্বল হতে থাকে। কিন্তু দুর্বলতা সে সময় তার ভাগ্যে ছিল না। দুর্বল সে তখন হয় যখন সে অভয়কে হারিয়ে যেতে বসেছে। এক সপ্তাহ পর অভয়কে কোথাও দেখা যায় না, না ভার্সিটি আসে না বাসায় তার খোঁজ খবর পাওয়া যায়। তার বাবা এসে কয়েকবার খোঁজও নিয়ে যায় ভার্সিটি থেকে, কিন্তু সে যেন হারিয়ে গিয়েছে।
কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরই তাকে খোঁজার 9 দিনের দিন একটি সৈকতে তার লাশ খুঁজে পাওয়া যায়, একদম বিভৎস অবস্থায়। মনে হচ্ছে কে যেন তাকে বেদমভাবে মারধর করছে, মারধর করে পেটাতে পেটাতে তাকে মেরেই ফেলেছে। পুরো শরীর জুড়ে যেন দাগ আর দাগ, আর চেহারাও বিভৎস আকার ধারণ করেছে। এই ঘটনার পর তো পুরো ভার্সিটি শকড হয়ে যায়, কারণ অভয় ছিল খুবই অন্য রকমের। সে কারোর সাথে বা পাচে কোনোটাইতেই ছিল না। সে পড়াশোনায় যেমন ভালো ছিল, তেমনই তার ব্যবহারও খুবই ভালো ছিল, খুবই ভালো মানুষের প্রকৃতি ছিল। কিন্তু কি থেকে কি হলো এটা কেউই কিছু বলতে পারলো না, কারণ অভয়ের কোনো ধরনের কোনো বন্ধু বান্ধবও ছিল না ভার্সিটিতে। যেহেতু সে একটি প্রাইভেট ভার্সিটিতে পড়ালেখা করতো, তাই সেখানে তো সব বড়লোক বাবার সন্তানরা পড়ালেখা করে। তার স্ট্যাটাসের সাথে মিলিয়ে কেউ তাকে বন্ধুই করতে চেত না। কিন্তু তবুও তার সমস্যা ছিল না, কারণ সে তো শুধু ইরাকেই দেখতে যেত ভার্সিটিতে, সেরকম সবাই মনে করত। এরপর তাদের এই ভার্সিটিতে ইরার বিষয়টা জানাজানি হয়ে যায় এবং পুলিশ ইরাকে ও তার বন্ধুদেরও সবাইকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা বলে যে না, 1 সপ্তাহ আগে তারা ভার্সিটিতে দেখেইনি অভয়কে, কোনো জায়গায়ও না। এরপরে পুলিশ মনে করে যে হয়তো কোনো কারণে অভয় আত্মহত্যা করেছে। এটা বলেই তার কেস ডিসমিস করে দেয়। প্রাণ যায় একটি তরতাজা মানুষের। ওর মৃত্যুর পর ইরার যেন অন্য কিছুই হয়ে যায়। যেসব জায়গায় অভয় তাকে ফলো করত, তার যেন আরও বেশি করে মনে পড়তে থাকে অভয়কে। আগেই বলেছি যে সে তার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছিল, কিন্তু তার মৃত্যুর পর যেন তাকে আরও পেয়ে বসে অভয়ের স্মৃতি। সেজন্যই সে এরপর পুরোপুরি বদলে যায়। এখন অতীতকে তো সে পাল্টাতে পারবে না, কিন্তু এর জন্য তার আফসোসও হয় যে অতীতে সে কেন এরকম ছিল। সে হয়তো একটু ভালো ব্যবহার করলে তাই অভয় তার কাছে এসে যেত, কিন্তু সে সময় সে তার সাথে অনেকই খারাপ ব্যবহার করেছে, এমনকি তাকে মারধর পর্যন্ত করিয়েছে তার বন্ধুদের দিয়ে। তার বন্ধুরা এটাতে কোনো পাত্তা দিল না, কারণ তারা তো অভয়কে পাত্তাই দেয় না, সে আর কি করতে পারে। এর জন্য তার মৃত্যুতে তাদের কোনো আশেও যায় না। কিন্তু ইরা দিন দিন পাল্টে যেতে থাকলো। ভার্সিটি শেষ করার পর সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। নিলয় চলে গেল বিদেশে তার বিজনেস করতে। আসিফ চলে গেল তার দেশের বাসায়, তার মা বাবার কাছে। আর মেরিও তার দেশে চলে গেল তার মা বাবার কাছে। এভাবে বিচ্ছিন্ন হয়ে গেল তারা, আর এখানে ইরা একা হয়ে পড়ল। এরপর থেকেই যেন অভয়কে সে সব জায়গায় দেখতে থাকলো। কিন্তু সে সময় সে অভয়কে শুধু মিস করত, তার স্মৃতিকে মিস করত। কিন্তু এই কয়েকদিনে যেন সে অভয়কে এরকমভাবে ভৌতিকভাবে দেখবে সেটা সে আশা করেনি। এখন যেন তার কাছে লাগছে যে অভয় তাকেই দোষারোপ করছে, যে সে তাকে কেন বাঁচালো না। এর মধ্যে কি কোনো রহস্য আছে, নাকি অভয়ের মৃত্যুর সাথে ইরারও কোনো যোগসূত্র আছে ইরা বা ওর ফ্রেন্ডদের প্রতি? যাই হোক, অ্যানা আন্টিকে এতটুকু বলে ইরা কান্নায় ভেঙে পড়ল। অ্যানা আন্টি বুঝতে পারল যে সে অনুতপ্ত বোধ করছে। ইরা যে সময় তার বোঝার ছিল ভালোবাসাকে, সে সময় সে অবহেলা করেছে।
আর এখন যখন সে হারিয়ে ফেলেছে, এখন সে অনুতপ্ত বোধে কাতরাচ্ছে। তাই অ্যানা আন্টি তাকে বলল, শোনো ইরা, আমার কাছে মনে হয় যে তুমি অনুতপ্ত বোধে ভুগছ। অভয়ের একাত্মহীনতা তোমাকে আরো বেশি করে ভাবাচ্ছে অভয়কে নিয়ে। এটার জন্য তুমি সব জায়গায় অভয়কেই দেখছো যে সে তোমাকে দোষারোপ করছে। এটা নিয়ে চিন্তা করো না। অভয়ের মৃত্যু তো একটি রহস্য ছিল এবং আজও রহস্য রয়েই গিয়েছে, কারণ এটা কেউ উদ্ঘাটন করতেই পারেনি যে অভয় কী জন্য মারা গিয়েছে, নাকি সে আত্মহত্যাই করেছে সেটা কে জানে। তাই তুমি চিন্তা করো না। তুমি চাইলে কয়েকদিন ছুটি নিয়ে অফিস থেকে তোমার মা বাবার কাছ থেকে ঘুরে আসতে পারো। একটু পরিবেশ আলাদা হলে দেখবে তোমার ভালোও লাগবে এবং এই একাত্মহীনতাও তোমাকে ভাবাবে না। কি বলো? হঠাৎ অ্যানা আন্টির বাসার কলিং বেল বেজে ওঠে। অ্যানা আন্টি বলে, ওই দেখো আমার মেয়ে বুঝি এসে গেছে। যাই হোক, সে তার ঘরের দরজা খুলতে চলে যায়। ইরা তখনও কিছু একটা চিন্তা করছে। কি চিন্তা করছে সে নিজেই জানে। অ্যানা আন্টির মেয়ে এলিনা ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ইরাকে দেখতে পায় এবং বলে, আরে ইরা, কেমন আছো? ইরাও তার সাথে কিছুক্ষণ কথা বলে অ্যানা আন্টিকে বলে, ধন্যবাদ অ্যানা আন্টি, আমাকে একটু সময় দেওয়ার জন্য। ওইটা বলে সে অ্যানা আন্টি থেকে বিদায় নিয়ে তার ফ্ল্যাটের দিকে রওনা দেয়। ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রেখো। এর পরবর্তী পর্ব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ।